আমাদের কাছে তথ্য এসেছে যে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সেল সক্রিয় রয়েছে এবং তাদের সাথে আমাদের দেশের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। একজন কর্মকর্তা প্রশ্ন করলেন। আপনার কি মনে হয় তারা কোনো বড় পরিকল্পনার অংশ? জ্যাকসন হালকা মাথা নাড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে বলেন। মিস্টার ধূসর, আমি স্বীকার করছি আমরা ভুল করেছি, এজন্য দুঃখিত। তবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, যত দ্রুত সম্ভব আমরা দেশ ছাড়ছি। আর একজন এজেন্ট মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল। আমরা এই ব্যক্তিটাকে ফলো করছি। তার গতিবিধি সন্দেহজনক। সে সম্প্রতি ঢাকায় প্রবেশ করেছে এবং সে কিছু গোপন তথ্য সংগ্রহ চেষ্টা করছে বলে আমাদের বিশ্বাস। ধূসর গাড়ি থামিয়ে স্কুল গেটের সামনে এসে বলল। তোমরা নেমে যাও, আমি গাড়ি পার্ক করছি। ইচ্ছে আর ঈশিতা ধীর পায়ে গাড়ি থেকে নামলো। ধূসর মীরার দিকে তাকিয়ে বলল। তুই গাড়িতে বসে থাক, আমরা একটু পরেই চলে আসছি। মীরা মুখ ভার করে বলল। আমি গেলে সমস্যা কি? ধূসর সংক্ষিপ্ত উত্তর দিল। স্কুলের ভেতর বাইরের কাউকে ঢুকতে দেয় না, অপেক্ষা কর। মীরা আর কিছু না বলে গাড়িতে বসে রইল, মুখে অসন্তুষ্টের ছাপ স্পষ্ট। ইচ্ছে আর ঈশিতা ধূসরকে অনুসরণ করে স্কুলের গেট পেরিয়ে অফিস রুমের দিকে এগিয়ে গেল। চারপাশে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়। সবার মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অফিস রুমের সামনে গিয়ে ধূসর হাত গুছিয়ে দাঁড়িয়ে রইল, আর ঈশিতা মুখ খুলে বলল। ভাইয়া, তুমি না এলে মা আসতে দিত না আমাদের। ধন্যবাদ। ধূসর হালকা হাসলো। ঠিক আছে, এখন চুপচাপ অ্যাডমিট নিয়ে তাড়াতাড়ি বের হও, অনেক কাজ আছে। ভেতরে অফিস সহকারী অ্যাডমিট কার্ড হাতে দিলেন। ঈশিতা দ্রুত চেক করে নিয়ে বলল। ইচ্ছু, তোর নাম ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। ঈশিতা মাথা নেড়ে বলল। সব ঠিকই আছে। ধূসর একটু বিরক্ত গলায় বলল। হয়ে গেলে চলো, বাইরে গরম। তিনজন বাইরে বেরিয়ে এলে দূর থেকে মীরাকে দেখা যায়। সে অধৈর্য হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ধূসর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল। এই মেয়েকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। ঈশিতা আর ইচ্ছে মুখ চেপে হাসলো, আর তিনজন দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের নীরবতায় ভেঙে ইয়ানেত ও রফিক তালুকদার হিসাবের খসখস শব্দ ভেসে আসছে। তারা দুজনে বসে কাগজপত্র ঘেটে ব্যবসার লাভ লোকসান যাচাই করছে। মাঝে মাঝে নিচু গলায় কিছু আলোচনা চলছে। বাড়ির অন্যদিকে রোকসানা ও হৈমন্তী টিভির সামনে বসে প্রিয় সিরিয়াল দেখছে। রোকসানা হালকা হেসে বলল। এই নায়িকা তো আজ আবার বোকামি করলো। হৈমন্তী বলল। সব সিরিয়ালের একই কাহিনী, কিন্তু দেখতেও ছাড়িস না। পাশে বসে মালা কাজের মেয়েটি মনোযোগ দিয়ে চুলে তেল দিচ্ছে, কিন্তু তার চোখও মাঝে মাঝে টিভির দিকে চলে যায়। ইচ্ছে আর ঈশিতা নিজেদের ঘরে ব্যস্ত। ঈশিতা বই নিয়ে বসেছে, আর ইচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়ে আছে। মনের মধ্যে নানা ভাবনা খেলা করছে। ঠিক এমন সময় দরজার সামনে গাড়ির শব্দ। ধূসর বাড়িতে ফিরে এসেছে। দরজা ঠেলে ঢুকতেই হৈমন্তী উচ্ছ্বসিত কণ্ঠে বলল। আব্বা, ফ্রেশ হয়ে আসো, খেতে দিচ্ছি। ধূসর ক্লান্ত চোখে মৃদু হেসে বলল। না মা, খেতে হবে না, খেয়ে এসেছি, শুধু এক কাপ কফি পাঠিয়ে দিও ওপরে। হৈমন্তী একটু থেমে বলল। তুই এতদিন পর বাড়ি ফিরলি, অথচ না খেয়ে থাকছিস কেন বলতো? অন্তত একটু কিছু খেয়ে যা। ধূসর হালকা মাথা নেড়ে উপরের দিকে চলে গেল। তার ভারী পায়ের শব্দের ধাপে ধাপে মিলিয়ে গেল সিঁড়ির উপরে। রোকসানা মালাকে বলল। মালা, চা তো, এক কাপ কফি বানিয়ে দে ধূসরকে। মালা মাথা নাড়ল। জি খালা, এখন বানিয়ে দিচ্ছি। সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সবাই যার যার কাজে মগ্ন, আর ধূসর তার নিজের চিন্তায় ডুবে গেছে। মালা উঠে কফি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কাপে ধোয়া ওঠা কফি, কেমন তীব্র গন্ধ, মানুষ কিভাবে খায়, এসব ভাবতে ভাবতেই উপরে যাওয়ার জন্য রওনা দেয় মালা। ইচ্ছের ঘরের সামনে পার হওয়ার আগেই ঈশিতা গিয়ে কফির কাপটি হাতে নিয়ে বলে। আমি দেবো ভাইয়াকে, তুই তোর কাজ কর। মালা মৃদু হাসি দিয়ে চলে যায়। ঈশিতা কফির কাপ হাতে নিয়ে ধূসর ভাইয়ের ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই ঈশিতার ফোন বেজে ওঠে। ঈশিতা একটু বিরক্ত মুখে ইচ্ছেকে ডেকে বলে। ইচ্ছু, তুই একটু দিয়ে যা কফিটা, আমার বান্ধবীর ফোন আসছে। ইচ্ছে কফি দেওয়ার ব্যাপারে বারণ করলেও ঈশিতা বলে।
আরে কফি দিতে আর কতক্ষণ লাগবে? ভাইয়া তো সারাদিন বাইরে ছিল, মনে হয় মাথা ব্যথা করছে। তুই দিয়ে আয় প্লিজ। মনের মধ্যে কিছু দ্বিধা নিয়ে ইচ্ছে কফির কাপ হাতে ধূসর ভাইয়ের দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। একটু ধাক্কা দিয়ে দরজা খুলে ঢুকতেই ধূসর ভেতর থেকে দরজা খুলে বাইরে আসছিল। দুজনই একে অপরের না দেখতে পেয়ে ধাক্কা লাগে, আর ইচ্ছে ধূসর ভাইয়ের বুকে গিয়ে বাড়ি খায়। কফির কাপ হাতে থাকায় কিছুটা কফি ফ্লোরে ছিটকে পড়ে। ধূসর তৎক্ষণাৎ পিছনে সরে গেল আর ইচ্ছে হাত দিয়ে নিজেকে সামলে দাঁড়ানোর চেষ্টা করে। ধূসর কিছুটা বিস্মিত হয়ে বলে ওঠে, তুমি এখানে কেন? ইচ্ছে গলায় অস্বস্তি নিয়ে বলে। ঈশিতা আমাকে পাঠিয়েছে কফি দিতে। ধূসর হাসতে হাসতে বলল। তাহলে ঈশিতা কফি দেওয়ার দায়িত্ব দিয়ে মানুষকে বিপদে ফেলছে? ইচ্ছে গাল লাল করে নিচু স্বরে বলল, আমি দুঃখিত, আপনার কফি ফ্লোরে পড়ে গেছে, আমি আরেকটা বানিয়ে পাঠাবো। ধূসর মৃদু হেসে বলল, আরেকটা বানানোর দরকার নেই। আর হ্যাঁ, তুমি সাবধানে হাঁটা শিখো, না হলে কার বুকে কখন বাড়ি খাবে বলা যায় না। ইচ্ছে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল। জি, আমি যাচ্ছি। ধূসর দরজার সামনে দাঁড়িয়েছিল। ইচ্ছে পাশ কাটিয়ে বের হতে গিয়ে আবারও প্রায় ধাক্কা খেয়ে যায়। ধূসর একটু পেছনে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এত তাড়াহুড়ো কিসের? আবার না ধাক্কা খেয়ে পড়ো। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে পর্দার ফাঁক গলিয়ে ধূসরের পিঠে পড়ছে। সূর্যের নরম উজ্জ্বলতা তার উদাম পিঠে ছড়িয়ে পড়ছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশি বহুল পিঠ ধীরে ধীরে ওঠানামা করছে। রাতের ক্লান্তি যেন এখনো কিছুটা লেগে আছে, তবু সূর্যের আলোয় তার ত্বকের এক অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। সাদা চাদরের এক পাশ কাঁধ পর্যন্ত উঠে এসেছে, তবু তার উষ্ণ শরীরের আভাস স্পষ্ট। জানালার দিয়ে হালকা বাতাস এসে পর্দা নড়াচড়া করাচ্ছে। এক মুহূর্তের জন্য আলো আরও তীব্র হয়ে উঠে ধূসরের ঘুমন্ত শরীরের উপর ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর ধূসরের মৃদু নিঃশ্বাসের ছন্দ। ধূসর একটু নড়ে গভীর ঘুমের মধ্যে থেকে যেন একটু অস্বস্তি বোধ করে। এক হাতে চাদর সরিয়ে পাশে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এখনো চোখ খুলতে ইচ্ছে করছে না। সকালে এত সুন্দর আলোয় তার ঘুম ভাঙার অভ্যাস নেই, কিন্তু আজ সূর্যের আলো জানালা ভেদ করে তার নিস্তব্ধ ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। ধূসর ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে ভ্রু কুঁচকে উঠে, কিন্তু সে কোনো কথা বলে না, শুধু শুনতে থাকে। অপর প্রান্ত থেকে কি বলা হচ্ছে তা বোঝা যায় না, তবে ধূসরের মুখের অভিব্যক্তি বদলে যায় মুহূর্তেই। এক গা ক্লান্তি নিয়ে সে উঠে বসে। ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় সকাল 6:30। এক মুহূর্ত ভাবল, তারপর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মাথা ঝাঁকিয়ে যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করে, তারপর ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো কয়েক মুহূর্ত। ঠান্ডা পানির ছিটা দেয় মুখে, নিজের মনকেও শান্ত করার চেষ্টা করে। কেউ যেন অপেক্ষা করছে তার জন্য। আজকের সকাল আর 5টার সকালের মতো স্বাভাবিক নয়। ধূসর খুব ভালোভাবেই বুঝতে পারছে সকালটা একটু অন্যরকম ব্যস্ততায় কাটছে। ধূসরের নানি আসবেন বলে বাড়িতে একটা আলাদা উচ্ছ্বাসের কাজ করছে। রান্নাঘর থেকে নানান রকম সুগন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, সবজি, পোলাও, সাথে মিষ্টান্ন তৈরি হচ্ছে। হৈমন্তী নিজেই তদাকরি করছেন, পাশে মালা সাহায্য করছেন। রোকসানা স্কুলে চলে যাওয়ায় বাড়ির ভার এখন হৈমন্তীর উপর। কড়াইতে মশলা কষতে কষতে মালাকে বললেন, মালা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নে, নানি আসলে পছন্দের ইলিশ রাঁধবো। মালা মাথা নেড়ে কাজে মন দিল। রান্নাঘরের গরমের মাঝে হৈমন্তী মাঝে মাঝে আঁচল দিয়ে ঘাম মুছছে, কিন্তু মুখে একটা সন্তুষ্টির হাসি। অন্যদিকে ইচ্ছে দুদিনে কিছুটা সুস্থ হলেও শরীরের এখনো দুর্বলতা রয়ে গেছে। সকালে সোনালি রোদে ছাদের রাখা দোলনায় বসে ঈশিতা আর ইচ্ছে একাডেমিক বই খুলে পড়ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই পড়াশোনা গুছিয়ে নেওয়া দরকার। দোলনাটা আস্তে আস্তে দুলছে। ইচ্ছে বইয়ের পাতায় চোখ রাখলেও মনোযোগ ঠিক ধরে রাখতে পারছে না। দুদিনের অসুস্থতার পরও শরীরটা যেন বেশ ক্লান্ত। ঈশিতা পাশ থেকে খেয়াল করে বলল,
কি রে, ভালো লাগছে না? ইচ্ছে মাথা নেড়ে বলল, ঠিক আছি, তবে মন বসছে না। তা তো বসবেই না, শরীর খারাপ ছিল, এখন পুরোপুরি ঠিক হয়নি। পরীক্ষার আগে সুস্থ থাকাটাই আসল। ইচ্ছে হালকা হাসলো, তারপর আবার বইয়ের পাতায় মন দিল। দোলনার ছায়া পড়ে আসে টাইলসের উপর, আর বাতাসের পাতাগুলো সঙ্গী হয়ে আস্তে আস্তে দুলছে। নিচে বাড়িতে রান্নার আয়োজন আর ছাদে দু বোনের একাডেমিক প্রস্তুতি। আচ্ছা শোন, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। ইচ্ছে বিরক্ত হয়ে বলল। এবার আবার কি, পড়তে দিবি না? ঈশিতার চোখ টিপে বলল, এই যে সত্যি বলতো, বোবা মানুষ কিভাবে কবুল বলে বিয়ে করে? ঈশিতা প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, মাথায় দ্রুত উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু ঈশিতার উদ্ভট প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর হুট করে ফিক করে হেসে ওঠে। তুই একটা বিরাট পাগল। এটা আবার কেমন প্রশ্ন? ঈশিতা গম্ভীর মুখে বলে, আরে সত্যি বল, আমি তো ভাবছিলাম তারা কি লিখে দেয় নাকি ইশারায় বলে। ইচ্ছে হাসতে হাসতে দোলনা থেকে নেমে ঈশিতার কাঁধে একটা হালকা ধাক্কা দিয়ে বলল। তোর মাথায় এত আজব চিন্তা আসে কোথা থেকে? ঈশিতা কাঁধ ঝাঁকিয়ে বলল। জানি না, কিন্তু উত্তরটা দেয় না। ইচ্ছে হাসি চেপে বলে, হয়তো লিখে কবুল দেয় বুদ্ধিরানী। ঈশিতা তখন যেন বিজয়ের হাসি হেসে বলল। আমার আন্দাজও তাই বলে। ইচ্ছে আবার ফিক করে হেসে উঠল। পড়ার মাঝে এমন একটা উদ্ভট প্রশ্ন এসে সকালটাকে খানিক মজাদার করে দিল। লিভিং রুমের সোফায় বসে মীরা নিজের নখের উপর নেল পলিশ লাগাচ্ছিল। তার পরনে ছিল একটি স্ট্যান্ডিং শর্ট ড্রেস, চুলগুলো খোলা আর চোখে কালো সানগ্লাস, যেন ঘরেই স্টাইলের বজায় রাখা খুব জরুরি। হাতে ফোন নিয়ে মাঝে মাঝে স্ক্রল করছিল, কিন্তু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মুখ বাঁকিয়ে সে একটু জোরে ডাকলো, এই মালা, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সাড়া না পেয়ে আবার ডাক দিল, এবার একটু বিরক্তি সুরে। উফ, এইবারের কাজের লোকগুলো সব কোথায় যায়? হ্যাঁ, এতবার ডাকছি, কেউ একটা এসে দেখে না। অল্পক্ষণ পর রান্নাঘর থেকে মালা ছুটে এলো। তার গায়ে তখনও ময়দার দাগ, হাত কাঁচা হলুদের রঙে হলুদ হয়ে আছে। সে দরজার কাছে দাঁড়িয়ে কাঁচুমাচু মুখে বলল, জি ম্যাডাম, ডাকছেন? মীরা বিরক্ত মুখে চুল এক পাশে সরিয়ে বলল, এই যে, একটা কফি এনে দে তো, ব্ল্যাক কফি, কিন্তু চিনি যেন না থাকে, বুঝলি? মালা মাথা নেড়ে বলল। আচ্ছা, এখনই নিয়ে আসছি। মীরা ভ্রু কুঁচকে বলল, এখনই মানে কতক্ষণ? শিগগিরই আন, আমি অপেক্ষা করছি। মালা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। মীরা তখন আবার ফোনে মনোযোগ দিল। মাঝে মাঝে নিজের নেল পলিশ দেখে সন্তুষ্টির হাসি দিল। একটু পর মালা ট্রেতে কফির কাপ এনে সামনে রাখলো। মীরা কাপটা হাতে নিয়ে এক ঢোক খেলো, তারপর মুখ বিকৃতি করে বলল, উফ, এটা কি বানালি? এত তিতা কেন? মালা ভয়ে ভয়ে বলল। আপনি তো বললেন চিনি দেবেন না। মীরা বিরক্ত মুখে, আরে, কফি কি জাস্ট গরম পানি আর কড়া কফি দিয়ে বানাতে হয়? একটু ব্যালেন্স বুঝিস না? তুই তো একদমই কাজের না। মালা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মীরা কফির কাপ টেবিলে রেখে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন এই সামান্য ঘটনাও তার জন্য বিরাট বিরক্তির কারণ। ধূসর বাথরুম থেকে বেরিয়ে এসে এবার মাথা ঝাঁকিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করলো। সাদা তোয়ালে দিয়ে চুল ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবিতে নিজের ক্লান্ত মুখটা দেখলো। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু তবুও তার ব্যক্তিত্বের ধার কমেনি। ধূসর নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর তোয়ালাটা এক পাশে ফেলে নিজের ওয়ার্ড্রোব খুলল। সাজানো শার্ট, টি শার্ট, প্যান্ট সব গোছানো ছিল, কিন্তু তার নজর গিয়ে পড়ল কালো রঙের একটা ফুল স্লিভ শার্টের দিকে। একটু ভেবে সেটাই বের করলো, সঙ্গে একটা গাঢ় নেভি ব্লু প্যান্ট। শার্টটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বোতাম লাগাতে লাগাতে নিজের চেহারার দিকে তাকালো। ধূসর কখনো নিজের রূপ নিয়ে মাথা ঘামায়নি, তবে এটা জানে যে তার ব্যক্তিত্বের ধারণেই অনেকের চোখ তার দিকে আটকে থাকে। ঘরের কোণে রাখা সুগন্ধি বোতলটা হাতে নিয়ে ঢাকনা খুলে সামান্য পারফিউম স্প্রে করলো গলায় আর কবজির কাছে। একটা হালকা সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে চুলে একটা হালকা ব্রাশ চালিয়ে সেট করে নিল। যদিও তার স্বভাব ছিল চুল এলোমেলো রাখতে, তবুও আজ একটু গুছিয়ে নেয়। তারপর ওয়ালেটে কিছু টাকা
গুছিয়ে নিল, সঙ্গে গাড়ির চাবিটাও তুলে নিল টেবিল থেকে। ধূসর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে তার মনের মধ্যে অনেক কিছু চলছিল। সে জানতো আজকের দিনটা কেমন যাবে, কিভাবে পরিস্থিতি তাকে সামলাতে হবে, সব কিছু মাথায় ঘুরছিল। তবে তার মুখবয়, চিত্তের দৃঢ়তা সব কিছুই বলছিল যে সে প্রস্তুত। নিচে পৌঁছানোর পর তার চোখ পড়ল লিভিং রুমের বসে থাকা মীরার দিকে। মীরা ছিল একদম ফ্রেশ, সাদা শার্ট আর হালকা ব্লু স্কার্ট, একদম প্রাণবন্ত দেখাচ্ছিল। তার চোখে আগ্রহ ছিল ধূসরকে নিয়ে, কিন্তু মুখে কিছু না বলেই সে তার দিকে তাকিয়ে থাকলো। ধূসর তার দিকে কোনো মন্তব্য না করেই সোফায় বসে ফোন চেক করলো। এর মাঝে মীরা তাকে লক্ষ্য করে বলল, আজকে কোথায় যাচ্ছ? ধূসর তার ফোন থেকে চোখ তুলে মীরার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কাজ আছে, পরে কথা হবে। মীরা একটু চুপ হয়ে গেল, তবে চোখে সন্দেহ ছিল। ধূসর জানতো মীরা কখনোই সহজে সরে যায় না, কিন্তু আজ তার মাথায় কিছু বড় কাজ ছিল, তাই সেগুলোকেই প্রথমে সুরাহা করতে হবে। ধূসরের ফোনে বারবার কল আসছে, একটার পর একটা। এর মধ্যে সে আর সবার দিকে মনোযোগ দিতে পারে না। ফোনটা হাতে নিয়ে দ্রুত সাড়া না দেওয়ার জন্য সে একটু বিরক্ত হয়। ফোনটা কানে নিয়ে এক ঝলক তাকিয়ে বুঝতে পারে বিষয়টা গুরুতর। ফলে সে দ্রুত উঠে সদর দরজার দিকে এগিয়ে যায়। তবে পিছন থেকে হৈমন্তী বলে, ধূসর খেয়ে যা বাবা, এসে থেকেই বাড়িতে থাকছিস না কেন? কিন্তু ধূসর কোনো জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হৈমন্তী এক মুহূর্ত অবাক হয়, কিন্তু কিছু বলে না। দুপুরের দিকে ধূসরের বাড়ি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে। বাড়ির ভেতরে যেন এক আনন্দ উল্লাস, গুঞ্জন আর হাসি ঠাট্টায় ভিড়ে সবার নজর চলে যায় ধূসরের নানি হুমায়রা বিবির দিকে। বয়সে পেরিয়ে গেলেও তার শরীরের এক অদ্ভুত শক্তি রয়েছে, যেন বয়সটা তার উপর প্রভাব ফেলতে পারেনি। তিনি সোফায় বসে আছেন, হাতে পান পাতা নিয়ে বিছিয়ে চলছেন, আর মাঝে মাঝে তা নিয়ে কথা বলছেন। হুমায়রা বিবির চোখে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং অর্জনের ছাপ রয়েছে। তার কথায় লুকিয়ে আছে বহু কষ্ট, সংগ্রাম এবং জয় পরাজয়ের গল্প। তিনি যখন কথা বলেন তখন সবাই যেন মনোমুগ্ধ হয়ে শুনতে থাকে। তার উপস্থিতি এমন যে কেউ তার কাছ থেকে কিছু না কিছু শিখতে চায়। বয়সের সাথে সাথে তার জীবন আরও সমৃদ্ধ হয়েছে, আর সেই সমৃদ্ধ তার কথায়, দৃষ্টিতে এবং চলনে প্রতিফলিত হয়। আত্মীয়রা একে অপরের সাথে কথা বলছে। ধূসরের মামা মামি, পরিচিত মানুষ হাস্যরসে ব্যস্ত, আবার কেউ কেউ পরিবারের ইতিহাস বা পূর্বপুরুষদের নিয়ে আলোচনা করছে। কিন্তু হুমায়রা বিবির এক এক অবস্থা যেন পুরো পরিবেশ কিছুটা গম্ভীরতা এনে দেয়। তার পানের পাত্রের প্রতিটা মনোযোগ এবং শান্তভাবে সময় কাটানোর ধরন যেন জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝানোর চেষ্টা করে। ঈশিতা ও ইচ্ছে হুমায়রা বিবির ভক্ত বললেই চলে। তারা প্রতিবারই তার কাছে বসে তার গল্প শুনতে ভালোবাসে। হুমায়রা বিবির গল্পের এক অদ্ভুত মাধুর্য এবং জীবনযাত্রার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, যা তাদের মনের গভীর প্রভাব ফেলে। প্রতিবার যখন হুমায়রা বিবি তালুকদার বাড়িতে আসেন, তখন ঈশিতা ও ইচ্ছে নিজেরাই বসে পড়েন তার কাছে, যেন কোনো এক দুর্গহের গল্প শুনছে। হুমায়রা বিবি তাদের পেছনে গল্প শোনানোর সময় তারা একদম চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশিতা নিজের হাসি চাপাতে চেষ্টা করে, অন্যদিকে ইচ্ছে মুগ্ধ কৌতূহলে তার প্রতিটি শব্দ শুনে। হুমায়রা বিবি যখন জীবনের নানান অভিজ্ঞতার কথা বলেন, তখন তারা তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো কোনো পুরানো দিনের কথা, কখনো বা হারানো সময় স্মৃতি, কখনো বা জীবনের কঠিন সংগ্রামের কাহিনী। সব কিছুই যেন এক মন্ত্রের মতো তাদের মনের মধ্যে গেঁথে যায়। তাদের কাছে হুমায়রা বিবির গল্প শুধু সময় কাটানোর একটি উপায় নয়, বরং এক ধরনের জীবনের শিক্ষাও। প্রতিবার তার বাড়িতে আসা যেন এক নতুন অধ্যায়ের শুরুর মতো, যেখানে ঈশিতা ও ইচ্ছে নতুন কিছু শিখে ফিরতে পারে। এমনকি হুমায়রা বিবি তার জীবনের গল্প গুছিয়ে না বললেও তার মুখের হাসি, চোখের ঝিলমিল এবং শব্দের মধ্যে এমন এক শক্তি থাকে যা ঈশিতা ও ইচ্ছের হৃদয়ের গভীর প্রভাব ফেলে।
তাদের মনে এই গল্পগুলো যেন অমূল্য রত্নের মতো, যা এক জীবনে জেগে ওঠা সত্য। কিছু পর রফিক ও ইয়ানের তালুকদার অফিস থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখেন সবাই একসাথে বসে খাচ্ছে এবং পুরা ডাইনিং এরিয়া ভরা। হুমায়রা বিবি, যিনি তাদের ছোটবেলা থেকেই মা হারানোর পর তাদের জন্য মার জায়গায় বসেছেন, তাকে দেখলে তাদের হৃদয়ে এক ধরনের অদ্ভুত ভালোবাসা উদিত হয়। দু ভাইয়ের জন্য হুমায়রা বিবি ছিলেন শুধুই এক শাশুড়ি নয়, বরং ছিলেন তাদের জীবনের সেই অমূল্য স্তূপ, যিনি মায়ের অভাব পূরণ করেছিলেন। ছোটবেলায় মার মৃত্যু তারা সহ্য করতে না পারলেও হুমায়রা বিবি অযত্ন, স্নেহ ও মমতা তাদের সেই শূন্যতার পূর্ণ করে গিয়েছেন। এখন যখন ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে, এই মুহূর্তটি যেন তাদের পারিবারিক সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায়। বাড়ির বড়রা পাশাপাশি বসে খাচ্ছে, গল্প করছে এবং একে অপরের সান্নিধ্য সময় কাটাচ্ছে। ঈশিতা ও ইচ্ছে তাদের নানির সঙ্গে বসে গল্প শোনার পাশাপাশি হুমায়রা বিবির স্নেহ ভরা কথাবার্তা শুনছে। ইয়ানের তালুকদার মায়ের বান্ধবী ছিলেন হুমায়রা বিবি। তালুকদার বাড়ির কর্তা মারা যাওয়ার পর তিনি দুই ভাইকে ভালোবেসেছেন এবং নিজের মেয়ের সাথে বিয়েও দিয়েছেন। বড়দের খাওয়া হয়ে গেলে তারা নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। ডাইনিং টেবিল এখন খালি হয়ে গেছে, তবে মীরা, তার মা, মারিয়া খান, ইচ্ছে এবং ঈশিতা এখনও খাচ্ছে। খাওয়া চলাকালীন সময় মারিয়া খান এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ইচ্ছের গায়ে পানি ঢেলে দেয়, যেন কোনোভাবে তার অপমান করতে পারে। মারিয়া খান যখন ইচ্ছের গায়ে পানি ফেলে দেয়, তখন তার মুখে একটা তৃপ্তি হাসি ফুটে ওঠে। সে যেন ইচ্ছের সলিলতাকে ছোট করতে। তুমি যেভাবে বাচ্চাদের মতন এখনো বসে খাচ্ছ, ইচ্ছে এমন আচরণ ঠিক না তোমার, বলে মারিয়া বিদ্রুপূর্ণ হাসি হাসে। ইচ্ছে চুপচাপ বসে থাকে, কিছু না বলেও তার চোখে কণ্ঠে স্পষ্ট কণ্ঠ স্পষ্ট হয়ে ওঠে। ঈশিতা অবাক হয়ে যায়, কিন্তু মীরা কিছু না বলে বসে থাকে। এমন সময় হঠাৎ করে পিছন থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে। সবাই চমকে তাকায় এবং মারিয়া খান যেন তার সবার উপর আশ্রে পড়া ভার অনুভব করে। ধূসর ধীর পায়ে ডাইনিংয়ে প্রবেশ করেন। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, শান্তভাবে দৃঢ়ভাবে বলে ওঠে, মামি, আপনাকে এতদিন পর দেখে খুব খুশি হয়েছি। তবে বাড়ির মেয়েকে এমনভাবে অপমান করলে আমি ভুলে যাব আপনি আমার মামি। মারিয়া খান থমকে যায়, তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। ধূসর মায়ের উপর তার রাগের চিহ্ন স্পষ্ট করে। তার চোখে এক কঠোর দৃষ্টি থাকে। সে একেবারে পেছনে ফিরে উপরে চলে যায়। তবে মারিয়া চুপ হয়ে বসে থাকে। তার মনের মধ্যে একটা অস্বস্তির জন্ম নেয়। মীরার রেগে ফুপিয়ে হৈমন্তীকে বলে ওঠে, দেখলে ফুপি, তোমার ছেলে কিভাবে আমাকে অপমান করলো, তাও আবার এই ইচ্ছের জন্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর অসন্তুষ্ট। মীরার কথায় কিছুটা সময় থমকে যায় হৈমন্তী, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে থাকে। হৈমন্তী তার দিকে রাগী চোখে তাকায়, কিছু বলার আগেই ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। তার মুখবয় স্পষ্ট জানাচ্ছিল সে কিছুই বলবে না, কিন্তু ভেতরে কিছু একটা বয়ে যাচ্ছে। ইচ্ছে এবং ঈশিতা দুজনেই চুপচাপ বসেছিল। তাদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। রাতের নীরবতা ছড়িয়ে পড়েছিল বাড়ির চারপাশে, আর একটি তারকা ঝলমল করছিল আকাশে। চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়ছিল ছাদের উপর। ইচ্ছে একা দাঁড়িয়েছিল ছাদের কোণে, গভীর মনোযোগে চাঁদকে দেখছিল। তার চোখে এক ধরনের নীরব প্রশান্তি ছিল, যেন সে সব কিছু ভুলে গিয়েছিল। শুধু চাঁদের আলো আর তার নিজস্ব অনুভূতিগুলোর মধ্যে মগ্ন ছিল। ইচ্ছের মাথায় নানান চিন্তা ঘুরছিল। আজকের দিনে মা, মীরা এবং সব কিছুই মনে ফিরে আসছে। দেহে কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করছিল। এই নিঃসঙ্গ মুহূর্তে একাকী দাঁড়িয়ে সে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল। ইচ্ছে মৃদু হাসে, তার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা অশ্রু মুছে ফেলে। একটানা চাঁদের দিকে তাকিয়ে থাকে। আকাশের অন্ধকার, তার সাইলেন্স যেন তার ভেতরের অনুভূতি সঙ্গীত হয়ে বাজছিল।
ধূসর এক হাতে ফোন ধরে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে আসে। তার চোখে একটু চিন্তা ও উদ্বেগের ছাপ ছিল। ফোনে কিছু কথা বলার জন্য আসছিল, কিন্তু ইচ্ছেকে একা ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। ইচ্ছের মন খারাপ, আর সেই কারণেই সে এখানে দাঁড়িয়ে। ঘুড়ি বলে ইচ্ছেকে ডাক দেয় ধূসর। ইচ্ছে পিছনে ঘুরে দেখে। ইচ্ছের চোখে এক ধরনের নিস্তেজ ভাব ছিল, তবে এই নামের সম্বোধন তাকে কিছুটা চমকে দেয়। আর সেই মুহূর্তে ধূসর মনে করে এই মুহূর্তটা আরও কাছ থেকে দেখা উচিত। ইচ্ছে ধীরে পেছনে ফিরে তাকায়, আর ধূসর ধীর পায়ে এগিয়ে আসে। মন খারাপ কেন? মামি তো সবার সাথে এমন করে, তবে কিছু ক্ষেত্রে জবাব দিতে হয়, বুঝলে বুঝকি? ধূসর হেসে হেসে বললেও তার চোখের কোণে হাসি ছিল না, বরং সেটা এক ধরনের সহানুভূতি অনুভূতি। ইচ্ছের চোখে একটুখানি চুপচাপ ভাব চলে আসে। সে ধূসরের কথাগুলো ঠিক মতো শোনে না, কিন্তু মনে মনে তার সঙ্গই মেনে নেয়। ইচ্ছে মুখ থেকে কিছুই বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে, যেন মনে মনে কিছু বুঝতে পারছে। তার চোখের আড়ালে এক ধরনের নীরব সম্মতি ছিল, এবং ধূসরও তা বুঝতে পারে। ধূসর আসলে কথা বলার জন্যই ছাদে এসেছিল, কিন্তু ইচ্ছেকে একা দেখে সে বুঝতে পারে ইচ্ছের মন খারাপ। সে সোজা ফোন কেটে দেয়, আর ইচ্ছের দিকে এক পাশ থেকে এগিয়ে যায়। তালুকদার বাড়ির লিভিং রুমের রাতের আলো আঁধারির সরগম হয়ে উঠেছে। বাইরের বিকেলের নরম আলো মিলিয়ে গিয়ে গাঢ় রাত নেমে এসেছে, আর তার সাথে সাথেই বাড়ির প্রতিটি কোণে ব্যস্ততা বেড়েছে। লিভিং রুমের নরম হলুদ আলোয় চারপাশ যেন এক অন্যরকম উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। এক পাশে বসে আছে মীরা, ঈশিতা, মারিয়া খান ও হুমায়রা বিবি। তাদের মাঝে চলছে প্রাণবদ্ধ গল্পের আসর। মীরা কুসুমে হেলান দিয়ে বসে আছে, এক হাতে চায়ের কাপ ধরা, আর এক হাতে ফোন নিয়ে স্ক্রল করছে। মাঝে মাঝে কথার মাঝে ঢুকে পড়ছে। ঈশিতা হাসি মুখে কথা বলছে, মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, যেন গল্প আরো জমিয়ে তুলতে চায়। হুমায়রা বিবি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। পান মুখে দিয়ে ধীরে ধীরে চিবোতে চিবোতে পুরনো দিনের গল্প বলতে শুরু করে। তার গলায় এক ধরনের প্রশান্তি, যেন স্মৃতিগুলো তার কাছে সবচেয়ে মূল্যবান। আমাদের সময় কি এমন ছিল? এই বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। মারিয়া খান এক পাশে বসে একটু গম্ভীরভাবে কথাবার্তা শুনছে, মাঝে মাঝে মন্তব্য করছে, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। তার চোখ মুখে অসন্তুষ্ট লুকানোর থাকলেও বাইরে থেকে বোঝার উপায় নেই। মীরা তার মায়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, যেন বোঝাতে চাইল সে বুঝতে পারছে মারিয়ার মন ভালো নেই। লিভিং রুমের বাইরের পাশে দূরে বসে রফিক তালুকদার ও ইয়ানাত তালুকদার নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের গলার স্বর নিচু, কিন্তু বোঝা যাচ্ছে তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। ইয়ানাত তালুকদার সামনের কাচের টেবিলের উপর হাত রেখে কিছু ব্যাখ্যা করছে। রফিক মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, হয়তো সম্মতি দিচ্ছে অথবা দ্বিমত পোষণ করছে। তাদের সামনে রাখা টেবিলে কিছু স্ন্যাক্স রাখা, কিন্তু তারা কেউ তাতে হাত দিচ্ছে না। তাদের চিন্তার ভাব যেন সেখানেই সীমাবদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হবে দুই ভাই দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলছে। এদিকে রান্নাঘরে চলছে রাতের খাবারের প্রস্তুতি। হৈমন্তী ও রোকসানা একসাথে কাজ করছে, যেন পুরনো দিনের মতোই ব্যস্ততা অনুভব করছে তারা। এখনো অনেক কিছু বাকি আছে রোকসানা, তাড়াতাড়ি করো। হৈমন্তী বলে, এক হাতে সবজির বাটি ধরে আর এক হাতে তেল গরম করছে। রোকসানা হাসি মুখে হাত চালিয়ে যাচ্ছে। ভাবি, চিন্তা করো না, সব হয়ে যাবে সময় মতো। আজ তো বড়দের আড্ডা চলছে, রান্না ভালো না হলে মুড অফ হয়ে যাবে। মাঝে মাঝে মালা এসে সাহায্য করছে। ওর বয়স কম হলেও রান্নার কাজে হাত পাকিয়ে নিয়েছে অনেক আগে। চায়ের ট্রে সাজানো থেকে শুরু করে প্লেটে খাবার গুছিয়ে পরিবেশন করার কাজ সে নিখুঁতভাবে করছে। রান্নাঘর থেকে আসা সুগন্ধ বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। মশলা ও গরম চায়ের মিলিত সুগন্ধ যেন সন্ধ্যার আবহ আরও নরম করে তুলছে। লিভিং রুমের সকলে আড্ডায় ব্যস্ত, হাসি ঠাট্টা, গল্প আর চায়ের কাপ হাতে নিয়ে সবাই সময় কাটাচ্ছে। তবে মীরার মন ঠিক সেখানে নেই। তার নজর বারবার চারপাশে ঘুরে ফিরে ধূসরকে খুঁজছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ধূসর নেই এখানে, আর ইচ্ছেও কোথাও দেখা যাচ্ছে না।
একটা অস্বস্তি অনুভব করে মীরা। তার সন্দেহ হয় ধূসর হয়তো ইচ্ছের সঙ্গে আছে। এই ভেবে সে অস্থির হয়ে ওঠে। কিছু না ভেবে ধূসরকে ডাকার বাহানায় সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ধীর পায়ে উপরে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু সিঁড়ির মাঝপথে থাকতেই সে থমকে দাঁড়ায়। চোখের সামনে ধূসরকে নিচে নামতে দেখে। ধূসর স্বাভাবিকভাবেই নিচে নেমে আসছে, তবে তার পেছনে ইচ্ছে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মীরার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। ঈর্ষায় তার চোখ লাল হয়ে ওঠে। সে ইচ্ছের ঘরের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মুখ শক্ত হয়ে আসে। সন্দেহ আরো ঘনীভূত হয় তার মনে। ইচ্ছের প্রতি তার আগে থেকেই একটা অজানা বিরক্তি ছিল, আজ সেটা আরো বেড়ে গেল। তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। তারপর ধূসরের পিছু পিছু ধীর পায়ে লিভিং রুমে ফিরে আসে। মুখে কিছু না বললেও তার চোখ মুখের ভাব দেখে মনে হয় মনে মনে অনেক কিছু ভাবছে সে। ধূসর আরামদায়ক ট্রাউজার ও পোলার টি শার্ট পরে সোজা গিয়ে তার নানুর পাশে বসে। ক্লান্ত মনে ধূসর ধীরে ধীরে মাথাটা হুমায়রা বিবির কোলে রাখে, যেন ছোটবেলার মতো একটু প্রশান্তি খুঁজে নেয়। হুমায়রা বিবি নাতির চুলে আলতো হাতে বিলি কাটতে থাকে, এক গভীর মমতায়। ধূসর চোখ বন্ধ করে শ্বাস নেয়, যেন নানুর স্পর্শের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ওইদিকে লিভিং রুমের অন্য প্রান্তে বসে থাকা মারিয়া খান ধূসরকে এই অবস্থায় দেখে চুপচাপ উঠে দাঁড়ায়। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়, যেন তার অস্বস্তি লাগছে। সে আর সেখানে এক মুহূর্ত থাকতে চায় না। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়, যেন কিছু কাজের ব্যস্ত হয়ে নিজেকে অন্যদিকে মনোযোগী করতে পারে। ধূসর আরাম করে হুমায়রা বিবির কোলে মাথা রাখতেই নানু তার চুলে বিলি কাটতে কাটতেই মুচকি হেসে বলেন,